রিটার মা ছিল সৎ মা। উনি সবার সামনে রিটার সাথে খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু আড়ালে খুব বাজে ব্যবহার করতেন। শোন, তোর মা মরার আগে তোকে এটা শেখায়নি যে সারা দিন গরুর মতো চড়ে বেড়াতে নেই? আরে কিছু কাজকর্ম তো কর, সারা দিন শুধু বসে থাকিস। মা, সকালে 4টের সময় তো তুলে দাও, নিজে তো ঘুমিয়ে থাকো। আমি বাড়ির সব কাজ করি, খাবার করা থেকে শুরু করে ঘরের কাজ অবধি। তুমি তো কাজের লোকও ছাড়িয়ে দিয়েছো। আমি বাবার সাথে কথা বলবো যে তুমি সবার সামনে একরকম আর আড়ালে অন্য রকম। হ্যাঁ হ্যাঁ, যা বলে দে। আমি তো বলি আরো কিছুটা বাড়িয়ে বলিস যে আমি তোকে মারি পিটি, কিন্তু এটা ভেবে বলিস যে তোর বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু তোর যে ছোট ভাইটা আছে, ওর ব্যাপারে ভেবে দেখ, ওর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, বুঝলি? রিটা শুধু এই কথাটাই ভয় পেল যে ওর ছোট ভাইয়ের পড়াশোনা ওর সৎ মা যদি বন্ধ করে দেয়, কারণ ওর নিজের মা সবসময় নিজের বাচ্চাদের ভালো মতো পড়াশোনা করাতে চাইতো। দেখো মা, সবকিছু করো, কিন্তু আমার ভাইয়ের পড়াশোনা বন্ধ করবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি। এবার পথে এলি তো? নিজেকে হিরোইন ভাবছিস? নিজে এটাও জানিস না যে আমি তোর মা? সে না হয় সৎই হলাম। এখন যা, যত ধোয়া বাসন আছে সবগুলো কাপড় দিয়ে মুছে শুকিয়ে রাখ আর সাজিয়ে রাখ। রিটার সৎ মা একবার পার্কে হাঁটছিল, তখন তার ভাই তার কাছে আসে। আরে কি বলবো বোন, আমাদের যেন লটারি লেগেছে। জানি তোর সৎ মেয়ে রিটারের জন্য একটা সম্বন্ধ এসেছে। ওরা খুবই ধনী, কিন্তু ছেলেটা অপদার্থ, কোনো কাজকর্ম করে না, শুধু সারাদিন ঘরে বসে বসে মদ খায় আর জুয়ো খেলে। আরে তো খেলতে দে জুয়া, এতে আমাদের লাভ কতটা এটা বল। অপদার্থ ছেলের বিয়ের জন্য ওরা 5 লাখ টাকা দিচ্ছে, শুধু মেয়েটা ভালো হওয়া চায়। আমাদের আর কি, আমরা তো ওকে চুপচাপ বিয়ে করিয়ে দেবো আর টাকাটা নিয়ে নেব, তারপর তো আরাম আর আয়েশ। সৎ মায়ের কি চাই? টাকা, তাতে মেয়ের যে অবস্থাই হোক না কেন। আর ও তো ভাবে যে ভালোই হবে, যে আপদ বিদায় হবে। ও টাকা নিয়ে সুনীলের সাথে রিটার বিয়ে দিয়ে দেয়। তোর মা তো সৎ ছিল, কিন্তু শুনলাম তোকে খুব ভালোবাসতো। দেখেছিস, বিদায় করার সময় কাঁদছিল। কিন্তু একটা কথা বুঝলাম না, যে টাকার জন্য উনি তোর বিয়ে একটা অপদার্থ ছেলের সাথে কেন দিল? কেমন কথা বলছেন আপনি? প্লিজ ওকে অপদার্থ বলবেন না। আপনি মাকে কত টাকা দিয়েছিলেন? 5 লাখ টাকা, পুরো ক্যাশ। তোর সৎ মা আর সৎ মামা এসে নিয়ে গেছিল। রিটা শাশুড়ির কথা শুনে পরের দিন বাপের বাড়ি যায়, যেখানে সৎ মা টাকা গুনছিল। রিটা মায়ের কাছ থেকে টাকা তুলে নেয় আর মায়ের ওপরে জোরে চিৎকার করে ওঠে। লজ্জা হওয়া উচিত, একটা বেকার অপদার্থ ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো শুধুমাত্র এই কটা টাকার জন্য। এটাও ভাবলে না যে আমি সারাটা জীবন কিভাবে কাটাবো? বিয়ের আগে সৎ মায়ের কষ্ট ভোগ করলাম, আর এখন বিয়ের পরে স্বামীর অত্যাচার সহ্য করব? আরে যা যা, টাকাটা দিয়ে দে, না হলে তো তুই জানিস তোর ভাইকে ঘরে বসিয়ে রাখবো। তখনই রিটার ভাই কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে। দিদি, তুমি চলে গেলে কেন? ও তোমার সব কাজ আমাকে দিয়ে কেন করায়? আর দেখো, ঘর মুছতে মুছতে আমার হাতের কি অবস্থা হয়েছে। রিটা ভাইয়ের এই অবস্থা দেখে ইমোশনাল হয়ে যায়। ও সৎ মাকে সব টাকা দিয়ে দেয় আর বলে, এই নাও মা, শুধু আমার ভাইয়ের ওপর অত্যাচার করো না। বাবা অন্য শহরে থাকে, এখানে তো শুধু ওই আছে তোমার কাছে, ওকেও অত্যাচার করো কেন? আচ্ছা, এত চিন্তা যখন, তাহলে সঙ্গেই নিয়ে যা, ওকে নিয়ে যা। কিন্তু এটা জেনে রাখিস, বোনের শ্বশুর বাড়িতে তার ভাই কুকুরের মতো থাকে। রিটা বুঝতে পারছিল না যে ও কি করবে। ও সেখান থেকে চলে যায়, কিন্তু ভাইকে তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে যায়। রিটা শ্বশুর বাড়িতে দুঃখ সয়ে থাকে। একদিন স্বামী যখন সজ্ঞানে থাকে, তখন, কি হয়েছে রিটা? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি জানি আমার মতো স্বামী কারোর চায় না, কিন্তু তবু তুমি সৎ মায়ের জন্য আমাকে বিয়ে করেছো। আমি তোমার উপকার কখনো ভুলবো না রিটা। আমি চেষ্টা করব মদ যাতে খেতে না হয়। রিটা মিষ্টি হেসে স্বামীর দিকে দেখে। প্রথমবার কেউ ওকে ওর সমস্যার কথা জিজ্ঞেস করেছিল। রিটা স্বামীর সামনে ভেঙে পড়ে
আর কাঁদতে থাকে। না না, তোমার প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই। আমি তো আমার ভাইকে নিয়ে চিন্তা করছি। সৎ মা আমি চলে আসার পর বাড়ির সব কাজ ওকে দিয়ে করায়, কিন্তু ও পড়াশোনায় খুব ভালো। শুধু ওর জন্যই চিন্তা হচ্ছে। ও, এইটুকু কথা আমাকে আগে কেন বলনি? নৈনিতালে আমাদের একটা স্কুল আছে, আমি এখন প্রিন্সিপালকে বলে সেখানে অ্যাডমিশন, থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। রিটা স্বামীর কথা শুনে খুশি হয়ে যায়। তাড়াতাড়ি রিটার ভাইয়ের অ্যাডমিশন নৈনিতালের স্কুলে হয়ে যায়। ভাই বোন দুজনেই খুব আনন্দে থাকতে শুরু করে। স্বামীও মদ খাওয়া ছেড়ে দেয়। কিন্তু একদিন রিটার শ্বশুর ওর কাছে আসে। মা রিটা, তুই আসার পর সুনীল অনেকটা শুধরে গেছে, ও এখন আর নেশা করে না। কিন্তু আমার শুধু একটাই চিন্তা যে ও কোনো কাজ করে না। আমাদের এত ব্যবসা, ও যদি কাজ না করে তাহলে একদিন সব শেষ হয়ে যাবে। এবার এর ব্যবস্থা তুই করে দে। রিটা কিছু ভাবে, তারপর, বাবা, আমি আপনাকে যেমন বলছি আপনি ওকে সেরকমই বলবেন। যদি এই আইডিয়াটা কাজ করে যায়, তারপর রিটা শ্বশুরকে কিছু একটা বলে। আর তারপরের দিন রিটা স্বামীকে বলে, শোনো, আমি মা হতে চলেছি। আমার ওষুধের জন্য আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। কিছু টাকা নাও, কিছু ফল আর ড্রাই ফ্রুটস নিয়ে নেব। সুনীল বাবার কাছে যায় আর ওনাকে খুশির খবর শোনায় আর বাবার কাছে টাকা চায়। বাবা আগে থেকে করে রাখা প্ল্যান অনুযায়ী, আরে কিসের টাকা? আমি যে তোমাদের খাওয়াচ্ছি সেটা কিছু কম। তারপর আরো একজন আসছে। আরে বাচ্চারা যখন জন্ম দিচ্ছ তখন ওকে মানুষ করার ব্যবস্থাটাও করো। আমি কি কোনো আশ্রম বা ধর্মশালা খুলেছি নাকি? সুনীল, এই বাচ্চাটার জন্ম হতে দিও না, কারণ আমার কাছে আর টাকা পয়সা নেই। সুনীল বাবার কথায় এত দুঃখ পায় যে ও রিটার কাছে এসে কাঁদতে শুরু করে। না জানি বাবা নিজেকে কি মনে করে, টাকা দিতে রাজি হলো না, বলছে ব্যবসা সামলাও। টাকা দিতে রাজি হলো না। আরে ওনার নাতি হতে চলেছে, নিজের নাতির জন্য ওনার কাছে টাকা নেই। কেমন দাদু উনি! আর আমাকে বলে ব্যবসা সামলাও, না হলে বাচ্চার জন্ম দিও না। আরে আরে, কোনো ব্যাপার না। কিন্তু বাবা তো কথাটা ঠিকই বলেছেন। আসলে এত বড় ব্যবসা, কিন্তু কে সামলাবে? বাবার পরে তো সব বেকার হয়ে যাবে। কিন্তু টাকা পয়সা ছাড়া তো আমাদের বাচ্চার ভিক্ষা করার মতো অবস্থা হয়ে যাবে। সুনীল রিটাকে মাঝপথেই আটকে দেয়। ভিক্ষা? না না, আমার বাচ্চা ভিক্ষে করবে না। তার জন্য আমাকে দিনরাত যতই পরিশ্রম করতে হোক না কেন। সুনীল পরিশ্রম আর সততা দিয়ে সমস্ত ব্যবসা সামলায়। আর শুধু তাই নয়, সুনীলের ব্যবসাও বিরাট উন্নতি করে আর রিটার জীবন খুশিতে ভরে ওঠে। আশাপুর নামের এক খুব সুন্দর গ্রাম ছিল। সেখানে লোকেরা খুব সরল আর সাদাসিধা জীবনযাপন করত। গ্রামে গীতা ও মিনা নামের দুই বোন ঠাকুমার সাথে থাকত। মিনা, তুই কখনো তোর সেলাই করে যাচ্ছিস? ঠাকুমা এক্ষুনি চলে আসবে বাজার থেকে। এসে যদি জলের ঘড়া খালি দেখে তাহলে তোকে খুন করে মারবে। তাড়াতাড়ি গিয়ে ঘড়াটা ভরে নে, আর আমি কাপড় কাচতে যাচ্ছি। গীতা এবং মিনা তাদের ঠাকুমাকে খুব ভয় পেত, কারণ তাদের ঠাকুমা খুব রাগী আর খিটখিটে ছিল। ঠাকুমা রোজ সকালে আর রাতে গীতাকে আর মিনাকে দুটো করে চাবুক মারত। কখনো কখনো মিনা আর গীতার মনে হতো তারা দুজন ঠাকুমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু বেচারি যাবে তো কোথায় যাবে? গ্রামের লোকেরা মিনা আর গীতার ঠাকুমার এই ব্যবহারে খুব অবাক হয়ে যেত, কিন্তু ঠাকুমার অতীত সম্পর্কে কিছুই জানত না। মা, তোমার ঠাকুমা তো এই গ্রামে থাকতো না, কোনো দূরের গ্রাম থেকে এখানে এসেছে। কেউ জানে না যে ও ছোটবেলা থেকেই এরকম নাকি পরে এরকম হয়েছে। গীতা আর মিনার ঠাকুমা রোজ সকালে ঘুরতে বেরোতো, আর ঘুরে এসে গীতা আর মিনাকে দুটো করে চাবুক মারত। ঘুমোতে ঘুমোতেও হঠাৎই উঠে তাদের চাবুক মারত আর তারা চিৎকার করে উঠত। ওরা খুব কাঁদত। একদিন গীতা আর মিনা ঠিক করলো যে তারা দুজনই বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা ঠাকুমার অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমাদের পিঠের একটা ঘা সরতে না সরতেই
আরেকটা ঘা পড়ছে। ঠিক বলেছিস, এরকম নিষ্ঠুর ঠাকুমা দুনিয়ায় কার কারণ নেই। গীতা আর মিনা বাড়ি ছেড়ে পালালো। তারা নদী পার হয়ে অন্য গ্রামে যাচ্ছিল। সামনে একটা নৌকো এসে গেল। সেখানে একজন বৃদ্ধা বসেছিল। হঠাৎই নদীতে বান এলো। গীতা আর মিনার নৌকো উল্টে গেল, আর সামনে আসা বৃদ্ধার নৌকোটাও উল্টে গেল। গীতা আর মিনা তো সাঁতার কেটে পাড়ে চলে গেল, কিন্তু সেই বৃদ্ধা নদীতে ডুবতে লাগলো। মিনা, আমাদের ওই বৃদ্ধাকে বাঁচাতে হবে। দুজনে বৃদ্ধাকে বাঁচিয়ে পাড়ে নিয়ে এলো। ধন্যবাদ আমার সোনা। আমি রুক্মিণী নামের এক বৃদ্ধাকে খুঁজতে যাচ্ছি, যে তার নাতনিদের ওপর অত্যাচার করে। তোমরা কি ওই বৃদ্ধার ব্যাপারে কিছু জানো? রুক্মিণী? রুক্মিণী তো আমাদের ঠাকুমার নাম, আর আমরাই তো তার সেই দুর্ভাগা নাতনি। ঠাকুমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। না সোনা মেয়েরা, তোমাদের ঠাকুমা অত্যাচারী নয়, ও বেচারি নিরুপায়। আপনি আমাদের ঠাকুমাকে চেনেন? হ্যাঁ, আমি তোমাদের ঠাকুমার ছোটবেলার বান্ধবী। আমি তোমাদের সব কথা বলছি। যবে থেকে সৃষ্টি রচনা হয়েছে তবে থেকে প্রেমও আছে। প্রেমের জন্য কখনো কখনো মানুষ অন্ধ হয়ে যায়। তোমাদের ঠাকুমা যখন যুবতী ছিল তখন রজনীশ নামের একটা ছেলে ওকে ভালোবাসতো। রজনীশের বাবা একজন তান্ত্রিক ছিলেন আর বশীকরণও জানতেন। তাই রজনীশও ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী ছিল। রজনীশ তো তোমাদের ঠাকুমাকে ভালোবাসতো, কিন্তু তোমাদের ঠাকুমা রজনীশকে ভালোবাসতো না। ও তোমাদের ঠাকুরদা মানে জয় সিংকে ভালোবাসতো। যখন তোমাদের ঠাকুমা রুক্মিণী জয় সিংকে বিয়ে করলো তখন রজনীশ রাগে পাগল হয়ে গেল। রুক্মিণীকে আমি ভালোবাসি, ওর ভালোবাসা শুধুমাত্র আমিই পাবো। রুক্মিণী জয় সিংহকে বিয়ে করে খুব ভুল করে ফেলেছে। এখন আমি ওদের জীবন ছাড়খাড় করে দেব। রুক্মিণী আর জয় সিং তান্ত্রিক রজনীশের ভয়ে গ্রাম ছেড়ে পালালো। কিছুদিন নানা জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ালো। শেষে ভীমগঞ্জ নামের একটা গ্রামে তারা থাকতে লাগলো। অনেক বছর কেটে গেল। রুক্মিণী আর জয় সিং এর এক সন্তান হলো, মানে তোমাদের বাবার জন্ম হলো। কিন্তু রজনীশ তোমাদের ঠাকুমার পিছু ছাড়লো না। রুক্মিণী আর জয় সিং মাঝে মাঝেই গ্রাম বদলাতো আর তোমাদের বাবাকে নিয়ে এদিক ওদিক যেত। যখন তোমাদের বাবা বড় হলো তখন তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দিল, আর তারপরই তোমরা দুজনের জন্ম হলো। রুক্মিণী আর জয় সিং ভাবলো রজনীশ বোধহয় এতদিনে মারা গেছে। এইভাবে তারা একবার নিজেদের গ্রামে ঘুরতে গেল। তখনই রজনীশ তার লোকেদের সঙ্গে ওদেরকে ধরে ফেললো। এত বছর পর তুমি আমার হাতের নাগালে এলে রুক্মিণী, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিচ্ছু করব না। শুধু তোমার কাছ থেকে তোমার ভালোবাসা ছিনিয়ে নেব। যেমন আমি তোমার ভালোবাসা পাইনি, তেমনি কেউ তোমার ভালোবাসা পাবে না। আমি তোমার স্বামী, ছেলে আর তোমার বেউমাকে নিজের বন্দি বানিয়ে রেখে দেব। তুমি এই দুজনকে নিয়ে গিয়ে লালন পালন করো। আমি একটা আত্মা তোমার পেছনে লাগিয়ে দিচ্ছি, যে দিন রাত তোমার উপর নজর রাখবে। তুমি এই দুজনকে সকাল সন্ধ্যে চাবুক মারবে, আর এরা তোমাকে কখনো ভালোবাসা দেবে না। তোমাকে শুধু ঘেন্নাই পাবে। যেদিন তুমি তোমার নাতনিকে চাবুক না মারবে, সেদিন আমি তোমার স্বামী, ছেলে আর তোমার বৌমাকে মেরে ফেলবো। এই জন্য তোমাদের ঠাকুমা তোমাদের চাবুক মারে আর কষ্ট দেয়, যাতে তোমাদের বাবা মায়ের জীবন রক্ষা পায়। তো আমরা এখন কি করব? রজনীশ মারা গেছে, কিন্তু ওই আত্মা যেটা রজনীশ তোমাদের ঠাকুমার পেছনে লাগিয়েছিল সে বেঁচে আছে। তোমাদের মা বাবা একটা খাঁচায় বন্দি আছে, যেখানে কোনো তালা লাগানো নেই। ওই আত্মাকে শেষ করে দেওয়ার আর খাঁচাকে খোলার জন্য একটাই উপায় আছে, দক্ষিণে অবস্থিত কালো নদীর জল। ওই নদীর ধারে একটা দৈত্য থাকে, যে তোমাদের একটা ধাঁধা জিজ্ঞাসা করবে। যদি তোমরা সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা ওই কালো জল নিতে পারবে। ওই কালো জল নিয়ে তোমাদের মা বাবার খাঁচায় আর তোমার ঠাকুমার মাথায় ঢালতে হবে, তাহলেই ওই